তাহলে আমরা পড়া ধরি। হ্যাঁ, পড়া যদি আজকে অল্প, এতটা বেশি না। শশী, এদিকে তাকাইও না। আচ্ছা, তুমি আমাকে বলো যে টাকি মাছের ক্ষেত্রে গুড গুড, তৃতীয় চতুর্থ বহির্বাহী না অন্তর্বাহী? অন্তর্বাহী। অন্তর্বাহী কি ফুলকে ঢুকে না বাইরে হয়? ঢুকে, গুড। তুমি আমাকে বলো তৃতীয় জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় নাম্বার ফুলকায় প্রবেশ করে? কত ক্লাস আসছিল না? হ্যাঁ। তার তৃতীয় জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। হ্যাঁ, অন্তর্বাহিত ফুলকায় যায়, এখন নাম্বার নাম্বার অনুসারে যায়। প্রথম জোড়া প্রথম ফুলকায়, দ্বিতীয় জোড়া দ্বিতীয় ফুলকায়, তৃতীয় জোড়া তৃতীয়, চতুর্থ জোড়া চতুর্থ। বহির্বাহিতে না ঝামেলা, আর বহির্বাহিতে ফুলকায় যায় না, সে তো বের হইয়া চলে আসে। আচ্ছা, আহ কুয়াশা, কুয়াশা তুমি কি যাবা না নাকি? হ্যাঁ, যাবা না? শীত টিত শেষ হইয়া গরম চলে আসছে, এখনো রাত্রেবেলা কুয়াশা পড়ে। আচ্ছা, তুমি আমাকে বলো যে কত কত বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পার্শ্বীয় মহাধমনীতে মিলিত হওয়ার আগে নিজেরাই আগে মিলিত হয়ে যাবে? গুড, ভালো অ্যান্সার দিচ্ছে। তুমি আমাকে বলো কত কত ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অপথ্যালমিক ধমনী হিসেবে মস্তিষ্কের দিকে প্রেরিত হয়? এক দুই নাকি শুধু এক? শুধু এক না স্যার? টিউটো ব্রাঙ্কিয়াল অপথ্যালমিক ধমনীতে যায়। আর এক দুইটা কি কাহিনী হয়, তারা কি করে, কি তৈরি করে? পার্শ্বীয় ধমনী তৈরি করে। গুড হয়েছে। এই যে ইয়া, হুম, একটি একটি আমাকে বলবা যে সার্কিউলাস সেফালিকাস বা ডিম্বাকার ধমনী বলো, এটা কে তৈরি করে স্যার? দুইটা লেটার একটা একসাথে মিলিত হয়ে, মূলত এটা কি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ধরা হবে না বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, নাকি পৃষ্ঠীয় মহাধমনী ধরা হবে? এটা পৃষ্ঠীয়, ওটার মধ্যে ছিল। এই যে দেখো, এটা ছিল পৃষ্ঠীয়টা, এই যে পৃষ্ঠীয় মহাধমনী, এটা কি তৈরি করে? একটা সার্কিউলাস সেফালিক। আচ্ছা, তুমি আমাকে আরেকটা আনসার দাও, প্যারাইটাল ধমনী এটা কোথায় রক্ত সরবরাহ করে? মাথায় না লেজে না দেহের প্রাচীরে? দেহের প্রাচীরে, গুড। সাদিয়া, সাদিয়া আমাকে বলবা বক্ষ পাকনায়, তুমি আমাকে বলো রুই মাছের মধ্যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয়টা আছে? দুইটা না চারটা? জানতাম, চার জোড়া, আটটা। ভুল, ঠিকছে পড়া। তুমি আমাকে বলো হ্যাঁ, তুমি আমাকে বলো জুগুলার শিরা, জুগুলার শিরা, শিরার কাজ কি? হৃৎপিণ্ড থেকে রক্ত দেওয়া না সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসা? নিয়ে আসা। গুড। এখন আমাকে বলো যে জুগুলার শিরা এটা কি রুই মাছের পশ্চাৎ অংশ থেকে রক্ত নিয়ে আসে না সম্মুখ অংশ? যাক, ধারণা ভালোই আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশে, আমরা কালকে পড়ছিলাম সিস্টেমিক শিরা, তাই না? এখন আমরা পড়বো কোন শিরাতন্ত্র স্যার? পোর্টাল শিরাতন্ত্র। আচ্ছা, পোর্টাল মানে আমরা অলরেডি জানি যে নরমালি হচ্ছে কি হয় স্যার, যে হৃৎপিণ্ড থেকে যখন রক্ত বাইর হয় তখন কয়টা অঙ্গে যায় স্যার? একটা অঙ্গে যায়, তাই না? তো এই যে হাড় থেকে রক্ত বের হইলো, বের হয়ে ধরো পাকস্থলীতে গেল, কোথায় গেল? এই ধরো ধমনীর মাধ্যমে কই গেল স্যার? পাকস্থলী। পাকস্থলীতে গিয়ে পরবর্তীতে শিরার মাধ্যমে কি হওয়ার কথা স্যার? আবার হৃৎপিণ্ডে ফেরত আসার কথা না? তো পাকস্থলীতে যায়, ধমনীটা কি পাকস্থলীতে যায় না ধমনীটা আবার শাখা প্রশাখায় বিভক্ত হয়? ধমনীটা আমরা বলি কৈশিক জালিকা, এটা হচ্ছে কৈশিক জালিকা। যে কোনো অঙ্গের মধ্যে কখনোই ধমনী শিরা যাইতে পারে না, কারণ অঙ্গের যে কোষগুলা, কোষ তো ছোট সার আকারে, তাই না? তো ছোট জিনিসের মধ্যে কি কখনো ধমনী শিরা যাইতে পারে না? ছোট জিনিস কে যায়? কৈশিক জালিকা। এখানে পাকস্থলী থেকে পরে এই কৈশিক জালিকা মিলে কি তৈরি করার কথা স্যার? পাকস্থলী। আচ্ছা, বাদ দাও না, বুঝে নাও। আচ্ছা, এখন কোথায় গেল স্যার? শিরায়। শিরাটা আবার কোথায় ফেরত আসার কথা? হৃৎপিণ্ডে। বাট সমস্যা হচ্ছে এটা হৃৎপিণ্ডে ফেরত আসে না, না আইসা ও যেটা করে সে হচ্ছে আবার আরেকটা অঙ্গের মধ্যে চলে যায়। কি বললাম? আরেকটা অঙ্গে, ধরো সে আবার তো যকৃতে চলে গেছে। কোথায় চলে গেছে স্যার? যকৃতে। বাট যকৃতে যখন যায় তখন কি আবার কৈশিক জালিকা তৈরি করে না? কৈশিক জালিকা আবার তৈরি করে। কেন কৈশিক জালিকা? কারণ আমাদের কোনো অঙ্গে গেলে কি লাগে স্যার? কৈশিক জালিকা। পরে এই কৈশিক জালিকা মিলে আবার শিরা তৈরি করে। আবার কি তৈরি করে? শিরা। এবার ওই শিরাটা হচ্ছে কোথায় ফেরত আসে? আমার হৃৎপিণ্ড। তাহলে এখানে শিরা কয়বার তৈরি করলো? দুইবার। কৌশিক জালিকা কয়বার তৈরি হইলো? দুইবার। কয়টা অঙ্গে গেল? দুইটা। মানে একই সাথে হৃৎপিণ্ড থেকে বের হয়ে দুইটা অঙ্গে যায়,
কৈশিক জালিকা দুইবার তৈরি করে, শিরাটাও যদি দুইবার তৈরি হয় তখন তারে আমরা বলি পোর্টাল তন্ত্র। কি তন্ত্র? আর এই পোর্টাল তন্ত্রের মধ্যে যে যকৃৎ যদি এটার মধ্যে কানেক্টেড থাকে তখন আমরা এটা বলি হেপাটিক পোর্টাল তন্ত্র। কি পোর্টাল তন্ত্র? আর যকৃতের জায়গায় যদি রেনাল থাকে, সরি কিডনি থাকে, কি থাকে? কিডনি তো বুঝো বৃক্ক, তাই না? তখন এটা আমরা বলি রেনাল পোর্টাল তন্ত্র। কি পোর্টাল তন্ত্র? মানে পোর্টাল তন্ত্র মানে একসাথে কয়টা অঙ্গে রক্ত পরিবহন হবে? দুইটা। আর রেনাল পোর্টাল তন্ত্র মানে যে দুইটা অঙ্গে যাবে, একটা অঙ্গে যাওয়ার পর আরেকটা অঙ্গ কিডনি। আর হেপাটিক পোর্টাল তন্ত্র মানে একটা অঙ্গে যাওয়ার পর আরেকটা অঙ্গ হবে যকৃৎ। তা পোর্টাল তন্ত্র নাম হয় দ্বিতীয়টার নাম অনুসারে, প্রথমটা না। নরমালি পোর্টাল তন্ত্র সিস্টেম হচ্ছে এমন, হৃৎপিণ্ড থেকে বের হয়ে আগে পেটে যায়। কই যায়? স্যার পাকস্থলীতে না, মানে পেটের মধ্যে তো পাকস্থলী থাকে, পেটে যত অঙ্গ আছে সব অঙ্গে যাবে, গিয়ে হৃৎপিণ্ডে ফেরত আসে না, এসে মাঝখানে হয় কিডনির যায়, নয় যকৃতে গেলে বলি হেপাটিক পোর্টাল তন্ত্র, কিডনিতে গেলে বলি রেনাল। আমাদের রেনাল পোর্টাল তন্ত্র নাই, আমাদের আছে কোনটা? খালি হেপাটিক। আমরা চতুর্থ অধ্যায়ে এটা পড়ছিলাম। যাই হোক, তাহলে আমরা পোর্টাল তন্ত্র জানলাম। এবার আমরা দেখি এটাই বলছে যে কৈশিক জালি থেকে উৎপন্ন হয় রক্ত অক্সিজেন বিহীন রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যাওয়ার পথে যেসব শিরা অন্য কোনো অঙ্গে প্রবেশ করে আবার কৈশিক নালীতে পরিণত হয় সেগুলোকে কি শিরা বলে? মিলছে কিনা প্রমাণটা? যে আমরা জানি যে শিরার মাধ্যমে অক্সিজেন বাহী রক্ত পরিবহন হয় না অক্সিজেন বিহীন? অক্সিজেন সিম্পল কথা, কার্বন ডাই অক্সাইড রক্ত তো নিয়ে আসার পথে সে কি হৃৎপিণ্ডে আসলো নাকি আবার অন্য কোনো অঙ্গে প্রবেশ করছে? আর অন্য কোনো অঙ্গে প্রবেশ করলে আবার কৈশিক নালী তৈরি হয় না? তারে আমরা কি বলি? পোর্টাল শিরা। তো কাকে বলে? একটা ব্র্যাকেট দাও। পোর্টাল অঙ্গ তারে বললে এটাও একটা ব্র্যাকেট দাও। যে পোর্টাল শিরা নিয়ে গঠিত তন্ত্রকে আমরা বলি পোর্টাল শিরা তন্ত্র। তন্ত্র মানে অনেকগুলো থাকবে। আচ্ছা, দেন চলে আসো পরবর্তী। আচ্ছা ঠিক আছে। হয়েছে? এবার আসো হেপাটিক পোর্টাল তন্ত্র এবং রেনাল পোর্টাল তন্ত্র নিয়ে রুই মাছের পোর্টাল তন্ত্র। রুই মাছের পোর্টাল তন্ত্র কয়টা অংশ থাকবে? দুইটা, হেপাটিকও থাকে রেনাল থাকে, বাট আমাদের খালি কোনটা থাকছে স্যার? হেপাটিক পোর্টাল পোর্টাল তন্ত্র থেকে আমরা শিখি কি বলছে। দেখো, হেপাটিক বা যকৃৎ পোর্টাল শিরা। কি পোর্টাল শিরা? পরিপাক তন্ত্র। ওই যে আমরা বললাম পরিপাক তন্ত্র মানে কি পেটকে বোঝায়, তাই না? কারণ আমাদের পরিপাক তন্ত্র কোথায় থাকে? পেটে। পরিপাক থেকে রক্ত সংগ্রহণ করে কোথায় প্রবেশ করে তার? এটা আমরা জানি স্যার, সিম্পল কথা। দেন পরবর্তী বলছে যকৃৎ শিরা। এটা কোথায় উন্মুক্ত করে? সাইনাস। আর সাইনাস ভেনাস কি? এটা মূলত হৃৎপিণ্ড না স্যার? এটা কি হার্ট না স্যার? মূলত হার্টের অংশ না? তাহলে দেখো কাহিনীটা কি হয়েছে আমি বলি। এখানে দুইটা শিরার নাম বলছে, একটা বলছে যকৃৎ পোর্টাল শিরা, একটা বলছে যকৃৎ শিরা। ব্যাস লাগাও না, একটা বলছে যকৃৎ পোর্টাল শিরা, একটা বলছে। এখন কোনটা কি? একটু আগে আমরা যখন শিরা দেখছিলাম দুইটা শিরা তৈরি হয়েছে। এই যে একটা শিরা হচ্ছে আরেকটা শিরা, এর মধ্যে এটাকে ডাকা হয় যকৃৎ শিরা। কি শিরা? আর এটারে বলা হচ্ছে যকৃৎ পোর্টাল শিরা। কি বলে? যকৃৎ পোর্টাল শিরা। এখন কেন স্যার যকৃৎ, এটার নাম যকৃৎ পোর্টালেরও আর এটার নাম হচ্ছে যকৃৎ শিরা হইলো? একটু ব্যাখ্যা করি। মূল কথা, এই শিরাটা, এটা এটা তো পাকস্থলী থেকে বের হয়েছে, তো পাকস্থলী থেকে বের হয়ে হৃৎপিণ্ডে যাওয়ার কথা। হৃৎপিণ্ডে গেলে কি? শিরাই তো। কারণ আমরা জানি দেহ থেকে হৃৎপিণ্ডে গেলে কি হয়? শিরা। তাহলে পাকস্থলী থেকে বাইরে এসে তাহলে অবশ্যই শিরা। শিরা কেন? এটা বুঝলাম। বাট এই শিরাটা যাওয়ার কথা কোথায়? হৃৎপিণ্ডে। না যায় কই যাচ্ছে? যকৃতে। তাহলে অতিরিক্ত শিরা হিসেবে যাচ্ছে না সে? তাহলে এইটা অতিরিক্ত শিরা হইলে তো আমরা এটা কি শিরা বলবো? পোর্টাল শিরা। যাচ্ছে কোথায়? যকৃতে, এবং যকৃৎ পোর্টাল শিরা। আর পরবর্তীতে যকৃতে যাওয়ার পরে যকৃত থেকে কি আবার বাইরে হবে না শিরা? তখন ওই শিরাটা কই যাবে? হৃৎপিণ্ডে। এখন এই শিরার নাম শুধু যকৃৎ শিরা, কারণ ও নর্মাল শিরা। নর্মাল একটা অঙ্গ থেকে শিরা বাইরে হয়ে কই যায়? হৃৎপিণ্ডে। তো যকৃৎ থেকে বাইরে হয়েছে যকৃৎ শিরা, কিন্তু নর্মাল পাকস্থলী থেকে বাইরে হয়েছে বাইরে হৃৎপিণ্ডে না দাঁড়িয়ে আবার আরেকটা অঙ্গ আছে, এটার নাম পোর্টাল শিরা। আর এটার নাম হচ্ছে নর্মাল শিরা। কথা বুঝতে পারছো? এটার নাম যকৃৎ শিরা, এটার নাম হচ্ছে যকৃৎ পোর্টাল শিরা। একইভাবে যদি এখানে যকৃতের পরিবর্তে কি দিতাম? কিডনি দিতাম, তখন এখানে যকৃতের পরিবর্তে রেনাল পোর্টাল শিরা। কি হইতে স্যার? রেনাল পোর্টাল শিরা। আর এটার মধ্যে হয়ে যেত শুধু রেনাল শিরা। আমার কথা বুঝতে পারছো? তুলবা নাকি? তুলে তুলতে পারো। তাহলে কিভাবে তুলবো আমি বলি। আচ্ছা, আমি পরিষ্কার করে মুছে তারপর তোমাদের করে দিতেছি। একটা একটা করে তুলো। আচ্ছা, এটা হচ্ছে মুছে। এটার নাম লেখা যকৃৎ পোর্টাল শিরা, সুন্দর করে লিখো, হ্যাঁ। আর এটার নাম শুধু যকৃৎ শিরা। রেনালটা লিখো না, রেনালটা কাটো। আর এখানে কিডনি লিখো, এখানে লেখো যকৃৎ। তারপরে আরেকটা লাইন লিখবে, ওটার মধ্যে যকৃতের জায়গায় কিডনি লিখবা, যেখানে যকৃৎ আছে ওখানে যকৃতের জায়গায় কিডনি লিখবা। আগে এটা লেখো, ছোট ছোট করে লেখো, আর জায়গা নাহলে খাতায় লেখো।
কালকে প্রাইভেট টাইম কখন রাখলে ভালো হয়? 8টায় না 9টায়? 9টায়, ঠিক আছে। তাহলে তোমরাও ঘুমাবো, আমিও ঘুমাবো। ঘুমাবো। 9টা কারো প্রাইভেট নাই তো? তাহলে তুলে ফেলছো? আরেকটা লাইন তুলো, ওখানে যকৃতের জায়গায় খালি কি লিখবা? রেনাল। এখানে যকৃতের জায়গায় কি লিখবা? কিডনি। এখানে আবার যকৃতের জায়গায় রেনাল লিখো না। এখানে আবার রেনাল পোর্টাল শিরা, এখানে আবার রেনাল শিরা, এখানে যকৃতের জায়গায় খালি কি দিবা? কিডনি। পোর্টাল আসলে এই লাইনটা মনে রাখবা, তাইলে হবে। এটা লিখতে সারা রাতে কত খুশি হবে। বুঝছো স্যার? ওকে, এবার সময় পরবর্তী পরে চলে যাই। এটা জানলাম রেনালটার ক্ষেত্রে সেম পড়া। এটা একটা টিক দিয়ে রাখো, এটা একটা টিক দিয়ে রাখো। তো দেহের লেজ, লেজ অঞ্চল থেকে কি শিরা রক্ত নিয়ে আসে? করাল শিরা। কালকে বলছিলাম করাল ধমনী একটা ছিল, মনে আছে? করাল ধমনী, সে রক্ত কোথায় দেয়? লেজে দেয়। তাহলে করাল শিরা লেজ থেকে আনবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, লেজ থেকে আনবে, আনার সময় সে রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করে এবং কয়টা শাখা বিভক্ত হয়? 2টা শাখায়। তো 2টা শাখা শব্দ থাকবে। তাহলে করাল শিরাটা যখন দেহে আসে, আসার সময় কয়টা শাখা বিভক্ত হয়? 2টা। তো একটা হচ্ছে ডান শাখা আর একটা হচ্ছে বাম শাখা। তো ডান শাখাটা চলে যায় ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। কালকে মনে আছে কার্ডিনাল শিরা একটা শব্দ ছিল? কার্ডিনাল শিরা কি দেহের সম্মুখ অংশ থেকে রক্ত আনে নাকি পশ্চাৎ অংশ থেকে? পশ্চাৎ, পিছন দিকে আনছিল। আর আমাদের লেজ তো পিছনের দিকে আছে। তাহলে মূল কথা, লেজের করাল শিরা কয় ভাগে ভাগ হয়? ডানটা কোন শিরায় চলে যায়? পশ্চাৎ কার্ডিনাল শিরা। আর বামটা সম্মুখে যায় না, যা যায় বৃক্কে চলে যায়। কোথায় চলে যায়? বৃক্কে। তাহলে কোন যে করাল শিরা তো 2টা শাখার মধ্যে কোনটা বৃক্কে চলে যায়? বামটা। কোনটা স্যার? আর মনে রাখো, এই যে দেখো, বামের মতো ব আছে, বৃক্কের মতো ব আছে। বাম থেকে বৃক্ক, ঠিক আছে স্যার? তাহলে করাল শিরা 2টা শাখা, ডান শাখা বাম শাখা। কোন শাখাটা বৃক্কে যাবে? বাম শাখাটা। বৃক্কে গিয়ে যে যে শিরাটা বলে, এটাকে আমরা বলি রেনাল পোর্টাল শিরা। কি শিরা? তার মানে এইটার ক্ষেত্রে রেনালটা একটু ব্যতিক্রম। আমরা তো এই যে ওখানে রেনালটা লিখতে বলছিলাম, তখন বলছিলাম পাকস্থলী, তাই না? আসলে কি এখন পাকস্থলী নাকি লেজ? লেজে হবে কিন্তু, কথা বুঝতে পারছো? তাহলে কষ্ট করে আগের আগের ছবিতে তোমরা কি দুটোটা লেখছো না স্যার, নাকি একটা লেখছো? 2টাই। তাহলে কষ্ট করে এই যে এখানে পাকস্থলী, এটা লেজ লিখে আছে। রুই মাছের ক্ষেত্রে এটা লেজ না, আর পাকস্থলী না, লেজ। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে পাকস্থলী হয়। তার মানে লেজে যায়, লেজ থেকে আবার কোথায় আসার কথা? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে না এসে আবার কই চলে যায়? হ্যাঁ, কিডনিতে চলে যায়, রেনাল পোর্টাল শিরার মাধ্যমে। গুড। আচ্ছা, বুঝতে পারছো স্যার? লেজে গেছে, লেজে গিয়ে ফেরত আসার কথা না, ফেরত না এসে কই চলে যায়? কিডনিতে। এই জন্য এই শিরার নাম কি? রেনাল পোর্টাল শিরা। আর বৃক্ক থেকে আবার রক্তটাকে ব্যাক করে হৃৎপিণ্ডে আনা লাগবে না, বৃক্কে না গেল। বৃক্ক থেকে আবার কোন কার্ডিনাল শিরা? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে। দেখো, ডান শাখাটা ছিল ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর বাম শাখাটা কই যাবে? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। আর বাম শাখাটা বাম পশ্চাৎ কার্ডিনাল যাওয়ার আগে কোথায় চলে গেছে? বৃক্কে চলে গেছে। জিনিসটা হচ্ছে এমন, আমি তোমার লিখে যদি দেখাই, কর্ডাল শিরা। কি শিরা? কর্ডাল শিরা। কয়টা শাখা? 2টা। একটা হচ্ছে ডান শাখা, আরেকটা হচ্ছে বাম শাখা। তো এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। তো ডানটা যেটা করে, এটা চলে যায় ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাতে। কালকে যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু কার্ডিনাল শিরা ছিল, তাই না? ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। হ্যাঁ, কার্ডিনাল শিরা। আর বামটা চলে যাবে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। বাট ওটা যাওয়ার আগে মাঝখানে কই চলে যায়? বৃক্কে। আগে বৃক্কে যায়, পরে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাতে আসে। বাম পশ্চাৎ কার্ডিনাল। কথা বুঝতে পারছো? বাম পশ্চাৎ কার্ডিনাল। ওকে, এই হচ্ছে কাহিনী। তাহলে কার্ডিনাল শিরা। আর আমরা জানি কার্ডিনাল শিরাটা কই চলে যায়? ডাক্তার কুবির। এটা হচ্ছে ওদের দেহের সবচেয়ে বড় শিরা, তাই না? আর ডাক্তার কুবির কই চলে যায়? ওই যে উপপ্রকোষ্ঠ, সাইনাস। আর সাইনাস ভেনাস যায় এট্রিয়াম, এট্রিয়াম থেকে আবার যায় ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস সাবটারেন্সাস, তারপর আবার ফুলকায়, তারপর সারা দেয়, তারপরে এমনি ঘুরতে থাকে, তাই না?
আচ্ছা, এটা হচ্ছে ওদের প্রক্রিয়া। এগুলো আসলে এগুলো মাথায় থাকলে লেখা যায়, নামগুলো তো মাথায় থাকে, অন্তত শব্দগুলো উচ্চারণ করলো স্যারেরা বলে হ্যাঁ না ছেলেটা মেয়েটা পড়ছে, নামগুলো লিখতে পারছে। উল্টা পাল্টা বাজবে দেখবা, তখন থেকে সিরিয়াল লিখে দিবা, ওই সিরিয়াল থেকে ক্যালকুলেটর লিখে দিয়ে আসবা, ডানে থেকে বাম লিখবে, ওগুলো অবশ্যই লিখবা আমি জানি। বাট নামগুলো যদি অন্তত লিখতে পারো, কার্ডিনাল সিরাজ, জুগুলার সিরাজ, ডাক্তার স্কুবেরি, তারপরে হচ্ছে যে সার্কিউলাস সেফালিকাস, এই নামগুলো লিখলে স্যার না আমি এটা পড়ছে। মানে চার চার দিয়ে ফেলছে। মানে এত লেখা লাগছে কিন্তু আসলে নাম্বার পাওয়ার মতো কোনো লেখা লাগে না। না, আমাদের সময় হচ্ছে যে আমরা যখন প্রাইমারি স্কুলে ছিল, প্রাইমারি না হাই স্কুলেতে, আচ্ছা, যখন আমরা হাই স্কুলে ছিলাম ঠিক আছে, তখন একটা ছেলে জিএসসি পরীক্ষা দিব, ও ক নাম্বার লেখছে এক পেজ, ডেফিনেশন কাকে বলে আসলে এক পেজ লিখছিল, যখন নতুন নতুন সৃজনশীল আরম্ভ হয়েছিল আর কি। আচ্ছা, তোমরা সৃজনশীল পাইছো কত সাল থেকে? তোমরা উঠেই পাইছো, আর আমরা যখন শুরু হয়েছে তখনই পাইছো, মানে সৃজনশীল শুরু ওই বছর আমরা পাইছি ক্লাস 6 থেকে। আচ্ছা, খেয়াল করো এবার, লেবুর ওইটা শ্বসন তন্ত্র, কি তন্ত্র? শ্বসন তন্ত্র। এখানে একটু ঝামেলা আছে। শ্বসন তন্ত্র তো বুঝতে পারতেছো, শ্বাস প্রশ্বাস কেমনি নেয় এটা নিয়ে বলবো তাই না? আচ্ছা, শ্বসন শ্বসন কারে কয় এটা অলরেডি আমরা যখন হচ্ছে শ্বসন অধ্যায় পড়ছি, অথবা যারা যারা পড়ো নাই, যাই শ্বসন কাকে বলে একটা ব্র্যাকেট দাও। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি স্যার, নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি, করার পর সেই অক্সিজেনটা কই যায়, প্রত্যেকটা কোষে কোষে যায়, কোষের সাথে যায় আর কোষের খাদ্যের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে গ্লুকোজ অক্সিজেন বিক্রিয়া কি করে, কি তৈরি করে, কার্বন, এই কার্বন ডাই অক্সাইড আবার নাক দিয়ে বের হয়ে যায় তাই না, আর প্লাস শক্তি তৈরি হয় তাই না, খাবার যে খাই শ্বসনের শক্তি তৈরি হয় না, এটা আমরা কি বলি শ্বসন। বাট এটা রুই মাছের জন্য, এখানে তো আমরা নাক বলা যাবে না, এখানে তার ফুসফুস বলা যাবে না, রুই মাছের ফুসফুস আছে না। তো এটা হচ্ছে অক্সিজেন দ্বারা কোষের খাদ্য জারিত হয়, জারিত হয়ে কি তৈরি হবে, শক্তি, এবং কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিবে, সে তার নাক দিয়ে ত্যাগ করে না, সে ফুলকা দিয়ে ত্যাগ করে, কথা বুঝতে পারছো? তাহলে অক্সিজেন গ্রহণ করে, করার পর এটা খাদ্যের সাথে খাদ্য কি করে ফেলে, জারিত। আর আমরা জানি অক্সিজেনের সাথে যে কোনো যৌগ বিক্রিয়া করে মানে কি, জারণ। এটা জানো তোমরা, যে কোনো যৌগের সাথে অক্সিজেন যোগ করে দিচ্ছে মানে এটা জারণ বিক্রিয়া। আচ্ছা গেল, এখন আসো শ্বসন তন্ত্রতে আসো। শ্বসন তন্ত্র হচ্ছে দুইটা পর্যায়ে ভাগ করা গেছে, কয়টা পর্যায়ে? দুইটা, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো এটাও আমরা জানি যে শ্বসন দুই প্রকার, একটা বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন। বহিঃশ্বসন মানে কোনটা বলতো? ধরো এই যে আমরা নাক দিয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, আর নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করলাম, কোনটা অন্তঃশ্বসন কোনটা বহিঃশ্বসন? দুইটাই বহিঃশ্বসন, হ্যাঁ। যাক, ঠিক হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। তাহলে আমরা নাক দিয়ে গ্রহণ করি আর ত্যাগ করি, দুইটাই কি শোষণ? বহিঃশ্বসন। নাক দিয়ে গ্রহণ করে ত্যাগ করে দুইটাই বহিঃশ্বসন, তাহলে অন্তঃশ্বসন কোনটা? কোষের ভিতরে, আমাদের কোষের ভিতরে যে শ্বসনের বিক্রিয়াটা ঘটে এটা মূলত কি, অন্তঃশ্বসন। এই যে আমি শ্বসনের বিক্রিয়া একটা ডেফিনিশন বলছি না, এটা মূলত অন্তঃশ্বসনের ডেফিনিশন। কোন শ্বসনের ডেফিনিশন? আচ্ছা, তাহলে আসো এই যে বলতে দেখো অন্তঃশ্বসন কারে কয়, এই যে বহিঃশ্বসন কারে কয়, একটু ব্র্যাকেট দাও, যে বহিঃশ্বসনে তো অক্সিজেন গ্রহণ হয় আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়, এটা বহিঃশ্বসন। মানে সবার, মানে আমার নিজের আগে ভুল ধারণা ছিল, আমি ভাবতাম যে অক্সিজেন গ্রহণ মানে অন্তঃশ্বসন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ মানে বহিঃশ্বসন, আসলে দুটোটাই। হুম, হুম। আচ্ছা, দেন চলে আসো। আর অন্তঃশ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনটা যে গ্রহণ করছে এটা কোষের খাদ্যটা কি করে স্যার, জারিত, আর কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইড, পানি আর শক্তি। এটা বিক্রিয়াটা মূলত আমরা শ্বসনের যে বিক্রিয়াটা বলি, গ্লুকোজ বিক্রিয়াটা হচ্ছে কি স্যার, গ্লুকোজ প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এনার্জি তাই না, এটা হচ্ছে শ্বসনের বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা মূলত কোন শ্বসন স্যার, অন্তঃশ্বসন। কথা বুঝতে পারছো? অন্তঃশ্বসন আমরা পড়ি কোথায়, বোটানির নবম অধ্যায় পড়বো আমরা। আর বহিঃশ্বসন পড়ছি হচ্ছে জুলজির পঞ্চম অধ্যায়, যেটা তোমাদের আছে সিলেবাস, বুঝছো? আচ্ছা, দেন চলে আসো। এখন আমাদের যে কথাগুলো আসবে, যে অন্যান্য কঠিনাস্থ মাছের মতো রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ, প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। সিম্পল, আমাদের প্রধান শ্বসন অঙ্গ কি, ফুসফুস, আর ওদেরটা কি, ফুলকা, ওদের তো আর ফুসফুস নাই। আচ্ছা, এখন ফুলকাগুলো কই থাকে, ফুলকা প্রকোষ্ঠ শব্দটা রাখবে। এখন দেখো মাছের যে দুই মাসেরটা কি থাকে, কানকো থাকে না, কানকোটা তো বুঝো, ওই যে যেটা হচ্ছে যে টান দিয়ে বাইর করা যায়, বা মায়েরা মানে রান্না করে না, কেটে ফালাই দেয়, ওইটা হচ্ছে কানকো। কানকোর ভিতরে কি ব্রাশের মতো করে লাল লাল কিছু জিনিস থাকে, দেখাইছিলাম, এটা তো ফুলকা। তো ফুলকা যদি বাইর করে ফেলো তাহলে মাথার ভিতরে একটা গর্ত হয়ে যাবে কিনা, গর্ত তৈরি হয়ে যাবে না, গর্তটার মতো ফুলকা প্রকোষ্ঠ, এটার নাম কি স্যার, ফুলকা প্রকোষ্ঠ। তাহলে ফুলকা গুলা কই থাকবে, ফুলকা প্রকোষ্ঠের ভিতরে থাকবে, ওকে।
আর এখানে ফুলকা বলতে ব্রাঙ্কিয়াল শব্দটা আসলে আমরা ফুলকা বুঝি, অথবা গিল শব্দটা আসলে আমরা কি আগে বুঝি? বলতো গিল শব্দের অর্থ হচ্ছে ফুলকা, গিল শব্দ হচ্ছে কি ফুলকা। আচ্ছা এবার আসো যে কয়টা ফুলকা প্রকোষ্ঠ থাকবে? ফুলকাই থাকে দুইটা, তাহলে ফুলকা প্রকোষ্ঠ কয়টা থাকবে? আচ্ছা দেন চলে আসো, ফুলকা দুইটা না, ফুলকা চাল দেওয়া থাকে। যাই হোক আসো, এবার আসো ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে কি দ্বারা আবৃত থাকে? দেখ দাও, কানকু দ্বারা আবৃত থাকে। আর কানকুটা একটু গোল্লা দিয়ে রাখবে, অস্থি দ্বারা নির্মিত। এমসিকিউতে আসবে নিচের কোনটা সঠিক কোনটা ভুল, তখন দিয়ে রাখবে কানকু তরুণ অস্থি দিয়ে নির্মিত। না স্যার কানকু শক্ত, কানকু শক্ত না, মাছের কাটার মতো। মাছের কাটা কিন্তু হাড্ডি, তরুণ অস্থি না হাড্ডি, জানো? মাছের কাটা কিন্তু হাড্ডি। অর্থাৎ মানে আমাদের জন্য হয়তো একটু নরম লাগে আর কি, বাট এটা কিন্তু আসলে হাড্ডি। বড় বড় মাছ যদি কাটতা তাহলে হয়তো যে ঠিকই টের পেতো যে আসলে শক্ত। তবে না, মাছের মাথা মতো অস্থি থাকে, তরুণ অস্থি থাকে, সবই থাকতে পারে। ও তরুণ অস্থি আমি একটা এক্সাম্পল দিব, তরুণ অস্থিটা কি? তার মাছের কাটা তো নরম নাকি? আচ্ছা আমি বলি যে মাছের মুখের সামনে একটা ঠোঁটের মতো টুনটাকার একটা অংশ থাকে না, এটা তো কেটে ফালাইয়া দেয়। বাট এটাকে যদি কখনো খাওয়া তাহলে দেখবো এটা একটু নরম নরম লাগে। বুঝতে পারছো? ওইটা তরুণ অস্থি, ওইটা তো তরুণ অস্থি। যেটা দেখবো যে কাটা জাতীয় কাঁটাগুলো হচ্ছে অস্থি, কাটার সাথে কিছু থাকবে একটু নরম নরম, যেটা দিয়ে তুমি হচ্ছে গুঁতা দিলে তুমি ব্যথাটা পাবা না, ভাঙ্গে যাবে। মানে ভাঙ্গার মধ্যে কি বলবো, সহজ কথা যে কাটা যেটা এটা একটু বেশি শক্ত হবে, আর যেটা তরুণ আছে এটা রাবারের মতো হবে অনেকটা। এই তোমার এই যে কানের এটা দেখছো না, রাবারের মতো না, হাত দিয়ে এরকম নড়াচড়া করাইতে পারবা তুমি, ওইরকম আর কি। আচ্ছা যাই হোক, তো কানকো কি দিয়ে তৈরি স্যার? অস্থি। কানকো ইংরেজি নাম মনে রাখো, অপার কুলাম। বাংলা তো লেখা থাকে অনেক সময় এরকম না, আমরা পড়ছিলাম অপার কুলাম। তাহলে ঢাকনা ছিল তাই না স্যার? হাইটার মধ্যে টিগার ছিল, ঢাকনি ছিল, মৃদুশীল ছিল। আচ্ছা দেন আসো, কানকোর পশ্চাৎ কিনারায় আমরা এটাও বলছি ব্রাঙ্কি স্টেগাল পর্দা, মনে আছে স্যার? এই যে কানকোটা যে জায়গায় শেষ হয়ে যাবে, কানকোটা ওই জায়গার মধ্যে পাতলা একটা পর্দা থাকে, আমরা দ্বিতীয় ক্লাসে পড়ছিলাম, দেখানো লাগবে একবার না, মনে আছে? মানে কানকোটা তো থাকে, কানকোটা যেই জায়গায় শেষ হয়ে যাবে ওই জায়গাটা কানকোটা একটু নরম হয়ে যায়। তো ওই জায়গাটা কিন্তু অতুল নাস্তি, কানকোটা যে জায়গাটা নরম হয়ে যায় ওটা একটা পাতলা পর্দা, ওইটা হচ্ছে কি পর্দা স্যার? ব্রাঙ্কি স্টেগাল পর্দা। এখন এটা কাজ কি? এটা কাজ হচ্ছে যে পানি ঢুকলে তো তার না বাহির হতে পারে, বুঝতে পারছো? আচ্ছা দেন চলে আসো, তাহলে ব্রাঙ্কি স্টেগাল মেমব্রেন ইংরেজি শব্দ যার দিয়ে এই যে কাজ হচ্ছে একদম পানি দেহের মানে নির্গমন নিয়ন্ত্রণ করে, পানি বাইরে হতে দিবে না, সে আটকায় রাখবে। দিছো? তাহলে পানি ফুলকা থেকে বের হওয়া নির্গমনকে নিয়ন্ত্রণ করে ব্রাঙ্কিস্টিকাল পর্দা। এবার রুই মাছের প্রতি পাশের গলবিল প্রাচীরে রাখ দাও 5টি করে টোটাল 5 জোড়া ফুলকা থাকে, 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে, সরি ফুলকা 4 জোড়া থাকে। মানে একটু পরে প্যাচ লাগবে, তুমি তুমি নিজে জিজ্ঞেস করবা স্যার কেহা বাথে কি হইতেছে এগুলা। এক জায়গায় হইতেছে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে, আরেক জায়গায় এই যে পরের লাইনে থাকে ফুলকা থাকে 4 জোড়া। মানে ডান পাশে, হ্যাঁ ঠিক আছে। এখন তো এটা ব্যাখ্যা করবা কেমনি? এটার কি দিয়ে ব্যাখ্যা করবা তুমি? আসতেছে আমি ব্যাখ্যা করে দিতেছি। দেখো, ফুলকা ছিদ্র ইংরেজি নাম রাখতো গিল স্লিট। স্লিট মানে হচ্ছে ছিদ্র বা ফাঁকা স্থান বোঝায়। ওকে, তাহলে ফুলকা ছিদ্র থাকে 5 জোড়া, এক পাশে 5টা আর এক পাশে 5টা। আর ফুলকা থাকবে 4 জোড়া, এক পাশে 4টা আর এক পাশে 4টা। বলে কেমনে সম্ভব এটা? ফুলকা 4টা থাকলে ছিদ্র 4টা থাকতো, তাই না? এটা কেমনে হলো? তখন যদি আমি সহজ কথা বলি, রুই মাছের মাথাটার মধ্যে তো ফুলকা থাকে নাকি? আচ্ছা তো ফুলকাটা কেমনে থাকে? এমনি এমনি থাকে, ধরো আমি মাথা, আমার তো এখানে মাছের মাথা, চিন্তা করো এখন এটা কি এমনি এমনি থাকে? না, ধরো মাছ তো থাকে এভাবে। তো এই যে এটা থাকবে কেমনে জানো? এইভাবে, এই পাশ দিয়ে 4টা, এই পাশ দিয়ে 4টা, বুঝতে পারছো? এমনি থাকবে নাকি? না, থাকবে তো কানের দিক দিয়ে, তাই না? কানটা ধরো এখানে ফুলকা, তাহলে থাকবে কিভাবে? একটা এইভাবে, একটা এইভাবে, একটা এইভাবে। তো চিন্তা করো এখন এই মাথাটা, এই যে এই রুমটা হচ্ছে একটা ফুলকা প্রকোষ্ঠ। কি প্রকোষ্ঠ? ফুলকা প্রকোষ্ঠ। ফুলকা কয়টা থাকে টোটাল? 4টা। এক প্রকোষ্ঠ কয়টা থাকে? 4টা। আরেক প্রকোষ্ঠ কয়টা? 4টা। তাহলে আমি এখন ডান দিকের প্রকোষ্ঠ ধরো, আমি ফুলকাটা এই রুমটাকে ধরলাম, এই রুমটার জন্য তুমি 4টা দেয়াল দাও, 4টা দেয়াল 4টা ফুলকা, কয়টা দেয়াল দিবা? দাও 4টা দেয়াল দাও। 4টা দেয়াল দিলে বলো তো কয়টা ছিদ্র তৈরি হয়ে যায়? কয়টা ছিদ্র হয়ে যাবে? 5টা হবে না? হবে না, কারণ অলরেডি ও দুই পাশে দুইটা দেয়াল রয়ে গেছে। না বুঝো না আমার কথা? ধরো এটা এটা হচ্ছে আমার ফুলকা প্রকোষ্ঠ, এটা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ। কি প্রকোষ্ঠ? তো অলরেডি তো মাছের ওই একটা গর্তে গর্তে চার দুই দিকে দুইটা দেয়াল আছে না? তো অলরেডি দুইটা দেয়াল আছে, এখন তুমি 4টা ফুলকা দাও, একটা ফুলকা, দুইটা ফুলকা, তিনটা ফুলকা, 4টা ফুলকা, কয়টা ছিদ্র হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। বুঝছি কিনা বা? এই যে ফুলকা ছিদ্র হচ্ছে 5টা, কিন্তু ফুলকা কয়টা? 4টা। এখন দুই পাশের জন্য 5 জোড়া, আর কয় জোড়া? 4 জোড়া। ভুল করবা? ঠিক আছে, দেখো পরীক্ষা হলে ভুল করে দিয়ে আসবা, ঠিক জোড়া ফুলকা দিয়ে। আচ্ছা, তো ফুলকা ছিদ্র গুলো ফুলকা প্রকোষ্ঠের সাথে
দেখানো দরকার নেই। হ্যাঁ থাকেই ওখানে, তোর সাথে যুক্ত হবে না তো আসমানের সাথে যুক্ত হবে। আচ্ছা দেন, ফুলকা ছিদ্রগুলো ফুলকা আঁচ দ্বারা পরস্পর হতে পৃথক, তো ফুলকা আঁচ শব্দটা দাগ দাও। আমি বললাম স্যার ফুলকা আসছে আসতেছে, হ্যাঁ তোমার কাছে কি মনে হয় আমি একটা শব্দ উচ্চারণ করছি, বোঝাবো না? অবশ্যই বোঝাবো। ফুলকা আঁচ। আর যাই হোক, ফুলকা আঁচ গুলাই ফুলকাকে বহন করে, এটা একটু রাখবো। দেখো ফুলকা ছিদ্র গুলো কি দিয়ে পৃথক থাকে? একটা ফুলকা ছিদ্র আর একটা ফুলকা ছিদ্রের মাধ্যমে কি দ্বারা পৃথক থাকে? ফুলকা আঁচ। আর বলছে ফুলকা আঁচ গুলাই ফুলকারে কি করে? বহন করে। ফুলকা আঁচ আমি ডেফিনিশন করলে তো আর বুঝবো না, আমি ছবি দেখাই তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। এদিকে আসো, দেখো এই যে আমাদের এটা হচ্ছে একটা ফুলকা, এটা কি স্যার? একটা ফুলকা। এখানে এই ফুলকার মধ্যে দেখো তো একটা হাড্ডির মতো অংশ দেখা যাচ্ছে কিনা? এটা নাম হচ্ছে ফুলকা আঁশ। তাহলে তোমার ফুলকা, এই যে ফুলকাটা যে আছে, ফুলকাটা কার উপরে বসানো আছে স্যার? তো এটাই বলছে যে ফুলকা আঁশ কারে বহন করে। কথা বুঝতে পারছো? আর এটা কিন্তু স্যার একটা ফুলকা না, এটা একটা, ইন্নালিল্লাহ, এটা কিন্তু একটা ফুলকা না, এটা একটা ফুলকা সূত্র ছিল। কি ছিল? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। গরম লাগবে না, একটু বসো।